স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে কাতারের আমিরের ব্যবস্থাপনায় আজ জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স। বিকেল ৫টায় এটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে বলে জানিয়েছে কাতার দূতাবাস। সাবেক প্রধানমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে, তবে কখন নেওয়া হবে তা এখনও নিশ্চিত করেনি বিএনপি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী সানজিদা প্লাবনী। প্লাবনী, খালেদা জিয়ার স্বাস্থ্যের আজকের অবস্থা এবং তাকে লন্ডনে নেয়ার প্রস্তুতির বিষয়ে আমাদের জানান। সবশেষ অবস্থা যদি জানাতে হয়, আনুষ্ঠানিকভাবে গত পরশু তার শারীরিক অবস্থা সম্পর্কে আসলে আমাদেরকে জানান তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। এরপরে আসলে আমরা যতটুকু বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি, এটাকে বলা যেতে পারে সংকটাপন্ন। এবং আপনি বিদেশে নেওয়ার ব্যবস্থার যে বিষয়টি আমার কাছে জানতে চাচ্ছিলেন আসিফ, আমি আপনাকে যেটি বলছি যে আপনি জানাচ্ছিলেন দর্শকদের যে হয়তো আজকে বিকালে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা। সেটি আসার বিষয়ে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে এটি আগামী 10-9 ডিসেম্বর আসলে মঙ্গলবার বিকালের দিকে এটি হয়তো আসবে। এবং এটির চেয়ে বড় কথা যে আসলে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়ার ফলে কিন্তু আসলে তার বাইরে যাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আসলে পেছানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে এভারকেয়ারের সামনে আছি এবং বিভিন্ন গণমাধ্যমও আছে যাদের সাথে আমরা আসলে বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা কিন্তু জানতে পেরেছি যে গত বৃহস্পতিবার তার যে মেডিকেল বোর্ড রয়েছে সেটি কিন্তু আসলে তাকে বিদেশে নেওয়ার জন্য অনুমতি দিলেও সেই রাতেই কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার ফলে কিন্তু আসলে পরবর্তীতে আবার সিদ্ধান্ত পেছানো হয় বা কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল, প্রথমে জানানো হয়েছিল যান্ত্রিক ত্রুটির কারণে আসলে এটি আসলে আসতে বিলম্ব হচ্ছে, কিন্তু পরবর্তীতে আমরা এটাও জানতে পারি বিভিন্ন সূত্রের মাধ্যমে যে আসলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ার ফলে কিন্তু আসলে এই যাত্রা বিলম্বটা আসলে হচ্ছে। দীর্ঘ ধকল আসলে উড়োজাহাজের প্রায় 13 ঘন্টার মতো একটি জার্নি রয়েছে, যেখানে চিকিৎসক দল সিদ্ধান্ত নেওয়ার পরেই কিন্তু আসলে বেগম খালেদা জিয়া আসলে লন্ডনে চিকিৎসা নেওয়ার জন্য প্রস্তুত কিনা বা তার শরীর নিতে পারবে কিনা এই বিষয়টি যখন চিকিৎসক দল জানাবে তারপরেই কিন্তু আসলে তাকে নিয়ে রওনা হবে। যদিও কাতারের এয়ার অ্যাম্বুলেন্স গতকালকে সারা দেশে তার রোগ মুক্তির জন্য কিন্তু আসলে দোয়া করা হয় এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু গতকালকে জানিয়েছেন যে যদি সবকিছু ঠিক থাকে তবে শনিবার বিকালের দিকে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা। কিন্তু আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে এখন পর্যন্ত কিন্তু আসলে এটি আগামী 9 ডিসেম্বর বাংলাদেশে অবতরণ করার কথা আছে এবং এরপরে যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়, সেক্ষেত্রে উনি বিদেশে ভ্রমণ করার মতো শারীরিক অবস্থায় থাকেন, সেক্ষেত্রে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। আসিফ, আমার কাছে এই ছিল খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি। প্লাবনী, আপনাকে ধন্যবাদ। কোরআনের আইন ছাড়া দেশে সুশাসন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। গতকাল চট্টগ্রামে 8 দলের সমাবেশে তিনি এই কথা বলেন। বাংলার মাটিতে নব্য কোনো ফ্যাসিস্টকে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন এই নেতা। নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবি নিয়ে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামীর নেতৃত্বে 8 দল। খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলগুলোর নেতাকর্মীরা এতে যোগ দেন। জামায়াত ছাড়া অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম
পার্টি, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। দুপুর 1:45টায় শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা। এতে বক্তারা অভিযোগ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে বলবো, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলতেছে, নির্বাচনকে পিছনে হটাবার ষড়যন্ত্র চলতেছে। আমি বলবো যথা টাইমে নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মানবে না। একটা নির্বাচন দিতে হবে, গ্রহণযোগ্য নির্বাচন। যে নির্বাচনের সবাই অংশগ্রহণ করবে, সবার অধিকার সমান থাকবে, কোনো গুন্ডা থাকবে না, মাস্তান থাকবে না, ভোট দখল চলবে না, কেন্দ্র দখল চলবে না, কাউকে হুমকি ধুমকি দেওয়া চলবে না। সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, ভবিষ্যতের বাংলাদেশ চলবে কোরআনের ভিত্তিতে। আমরা বাংলাদেশে আমাদের অধিকার চাই, মালিকানা কায়েম করতে চাই। ইসলাম যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা উপহার দিয়েছে, বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে ইসলাম যে সুষম বন্টনের অর্থ ব্যবস্থা উপহার দিয়েছে, একটি শ্রেণী বিশেষের কাছে রাষ্ট্রের যাবতীয় সম্পদ কুক্ষিগত হবে, সেই বিজাতীয় পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কবর তৈরি করে সেই ধ্বংসস্তূপের উপর আল্লাহর কোরআনের অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের আমির। তিনি বলেন, কোরআনের আইন ছাড়া সুশাসন সম্ভব নয়। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই, আর সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনী আইনের মাধ্যমে ইনশাআল্লাহ। এর বাইরে গিয়ে এটা প্রমাণিত হয়ে গেছে, কোনো কিছু দিয়ে এর বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, বিজয়ের এই হুইসেলটা, বিজয়ের এই বাঁশিটা ইসলামের প্রবেশদ্বার, ইসলামাবাদ খ্যাত এই চট্টগ্রাম থেকে আপনারা বাজাবেন ইনশাআল্লাহ। সমাবেশে অন্য বক্তারা জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানান। বিজয়ের এই বাঁশিটা। রুনা আনসারী, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। 2009 সালের পিলখানা হত্যাকাণ্ড ঘিরে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে নতুন ও বিস্ফোরক সব তথ্য। কমিশন জানিয়েছে, এই নৃশংস ঘটনা ছিল পরিকল্পিত এবং এতে তৎকালীন শাসক দল আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার দলগত সম্পৃক্ততা পাওয়া গেছে। আরও উঠে এসেছে, ঘটনার মূল সমন্বয়কারী ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। আর পুরো পরিকল্পনার পেছনে ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ সংকেত। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় ঘটে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ডগুলোর একটি। বিদ্রোহের ঘটনায় নির্মমভাবে প্রাণ হারান তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 সেনা কর্মকর্তা। সব মিলিয়ে নিহত হন 74 জন। ঘটনাটি নিয়ে ওই সময়ে তদন্ত কমিটি গঠন করা হয়, কিন্তু রিপোর্টটি আলোর মুখ দেখেনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন করে গঠিত হয় তদন্ত কমিটি। তাদের প্রতিবেদনে উঠে আসে বেশ কয়েকটি বিষয়। হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন স্তরের মোট 49 জনকে দায়ী করা হয়। এদের মধ্যে রয়েছেন রাজনীতিবিদ, সাবেক সামরিক কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার সদস্য, র্যাব ও বিডিআরের কর্মকর্তা, সাবেক ও বর্তমান আইজিপি এবং 3 জন সংবাদকর্মী। এছাড়া ভারতের সংশ্লিষ্টতার অভিযোগও আনা হয়। অসামরিক কর্মকর্তা 4 জন, পুলিশ কর্মকর্তা 22 জন, বেসামরিক ব্যক্তি 9 জন, সাবেক এবং বর্তমান বিডিআর ও বিজিবি সদস্য 22 জন, কারাগারে আটক 26 জন, জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী 1 জন, সাংবাদিক 3 জন।
তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। আরও বলা হয়, এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলেনুর তাপস। পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল। ঘটনার দায় নিরূপণের ক্ষেত্রে তদন্ত কমিশন প্রধান বলেন, তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থাগুলোর রয়েছে চরম ব্যর্থতা। কেন সেনাবাহিনী সামরিক পদক্ষেপ নিলেন না? নৃশংস এই হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলো দীর্ঘ 16 বছর ধরে ন্যায় বিচারের অপেক্ষায়, কিন্তু সেই বিচার পাওয়া নিয়ে এখনও তারা সন্দিহান। আমার বাবা এই হত্যাকাণ্ডে বাধা দেওয়ায় আমার বাবাকে লোহার স্ট্যান্ড দিয়ে পিটিয়ে পেটে ক্ষতবিক্ষত করে পরে ব্রাশ ফায়ার করে আমার বাবাকে হত্যা করে গণকবরে নিক্ষেপ করে। যারা এটার সাথে জড়িত না তাদের শাস্তি না হয়, যারা এটাতে জড়িত তাদের শাস্তি হইতেই হবে, এটাই আমরা চাই। জাতীয় তদন্ত কমিশনের সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা করলে হেনস্থার অভিযোগ করেন তিনি। পরে নোট অফ ডিসেন্ট দিয়ে পদত্যাগ করেন। প্রথম কমিশন থেকে যখন দেখলো যে আমি একটু তাদের চাহিদার থেকেও আমি ভিতরে চলে যাচ্ছি তদন্ত কার্যক্রমে, তখন আমার কার্যক্রমটাকে তারা পছন্দ করে নাই। ওই তদন্ত কমিশনের আরও অনেক মেম্বার জড়িত ছিল, যারা পরবর্তীতে প্রত্যেকে পুরস্কৃত হয়েছে। নোট অফ ডিসেন্ট দেওয়ার পরে হয়রানি শুরু করে, তখন আমি চাকরি ছেড়ে দিতে বাধ্য হই। ঘটনার দিন 4 নম্বর গেটে দায়িত্বে থাকা তৎকালীন র্যাব 2-এর অধিনায়ক শামসুজ্জামান খান জানান, হত্যাযজ্ঞ শুরু হওয়ার পর বারবার ভিতরে প্রবেশের অনুমতি চেয়েও পাননি তিনি। সারাটা দিন যে আমি দেখলাম সরকারের কাণ্ড কারখানা, তখনই কিন্তু আমার সন্দেহ হচ্ছিল যে এটা কোনো বিদ্রোহ না। কারণ বিদ্রোহ হলে তো তাহলে আমাদেরকে কেন বাধা দিচ্ছে তারা বিদ্রোহ? কারণ যে কোনো বিদ্রোহে কিন্তু আপনার বিদ্রোহকে কিন্তু প্রতিহত করতে হবে কিন্তু কাউন্টার বিদ্রোহ দিয়েই। 5টি গেটেই কিন্তু আমরা অবস্থা নিয়ে ফেলেছিলাম। হ্যাঁ হতে পারতো গোলাগুলিতে আমাদের গেটে অনেকে মারা পড়তো, অনেকে ভিতরে, কিন্তু আমার ধারণা যে এতগুলি হত্যাকাণ্ড ঘটতো না। তদন্ত প্রতিবেদনটি অন্তর্বর্তী সরকারের কাছে জমা দিলেও দ্রুত তা জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন পিলখানা ট্র্যাজেডিতে নিহতের স্বজনরা। কমিশনের 11 মাসের অনুসন্ধানে যেসব তথ্য উঠে এসেছে তা নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা। সরকার এই প্রতিবেদনকে সামনে রেখে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেটি এখন দেখার বিষয়। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বেশ কয়েকটি স্থানে গড়ে উঠেছে অস্থায়ী শুটকি পল্লী। ব্যবসায়ীরা জানান, এই খাতের বিপুল সম্ভাবনা রয়েছে, তাই স্থায়ী শুটকি পল্লী গড়ে তোলার দাবি তাদের। এটি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের লেম্বুর বন সংলগ্ন শুটকি পল্লী। শুধু লেম্বুর বন সংলগ্ন শুটকি পল্লীই নয়, সৈকতের ঝাউবন ও কাওয়ারচর এলাকাসহ অন্তত 5টি স্থানে অস্থায়ী শুটকি পল্লী রয়েছে। বন বিভাগের প্রায় 2 একর জায়গার ওপর নভেম্বর থেকে শুটকি উৎপাদন শুরু করেন ব্যবসায়ীরা। সমুদ্রের সাথে হওয়ায় পর্যাপ্ত মাছের সরবরাহ থাকে এখানে, কিন্তু স্থায়ী জায়গা না থাকায় মাত্র 3 মাস পরই নানা ধরনের সংকটে পড়তে হয় তাদের। তাই 12 মাস উৎপাদনের সুযোগ করে দিতে স্থায়ী পল্লী গড়ে তোলার দাবি জানান ব্যবসায়ী ও শ্রমিকরা। এখন ব্যবসা করে আমরা 3 মাস, এই 3 মাসে যে ব্যবসা করি বদলা লোকজন খাড়াই আমাদের পোষায় না। এখন এটা হলো বন বিভাগের জায়গা, এখন এখানেও মনে করেন খুব ক্রাইসিস, দেওয়া যায় না। শুটকি পল্লীতে আমরা কাজ করতে পারি না, 6 মাস করে আর 6 মাস বসে থাকি। এই সরকার যদি আমাদের নির্ধারিত একটা জায়গা দেয় তাহলে আমরা খুব শান্তিতে থাকতে পারবো। স্বাস্থ্যসম্মতভাবে শুটকি উৎপাদনে প্রয়োজনীয় সুযোগ করে দিতে আলোচনা চলছে বলে জানান এই কর্মকর্তা। স্টেকহোল্ডারের সাথে কথা বলে ইতিমধ্যেই কিন্তু বিষয়টা আমরা অবহিত করেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, এবং সরকার এটা বিষয় পজিটিভ, কারণ এটা একটা বড় সেক্টর আমাদের। এই সেক্টরটাকে আমরা যদি এক্সপানশন করতে পারি, এটা সরকার এবং রাষ্ট্রের জন্য সুবিধা। এসব পল্লীতে বাঁশের মাচা বানিয়ে রোদে শুকিয়ে তৈরি করা হয় মানসম্মত শুটকি। পোয়া, সোনাপাতা, রূপচাঁদা, শাপলা পাতা, চাপিলা, ইলিশ, চিংড়ি সহ প্রায় 50 প্রজাতির মাছের শুটকি হয়। কীটনাশক ছাড়া শুধু লবণ ব্যবহার করে প্রক্রিয়াজাত করায় আলাদা খ্যাতি রয়েছে এখানকার শুটকির। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। উনিশশো 71 সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে 6 ডিসেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন।
এদিন ভারত আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। লোকসভার অধিবেশনে এদিন সকালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতির ঘোষণা দেন। 6 ডিসেম্বর সারা বাংলাদেশে তীব্র হয় মুক্তিযুদ্ধ। বিভিন্ন স্থানে পরাজয় ঘটতে থাকে দখলদার পাকিস্তানি বাহিনীর। এরই ধারাবাহিকতায় 16 ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার মধ্যরাতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আফগানিস্তানের তালেবান সরকারের দাবি, পাকিস্তানি বাহিনী প্রথমে কান্দাহার প্রদেশের স্পিন বোলডাক শহরে হামলা চালায়। আর পাকিস্তান বলছে আফগান সেনারা প্রথমে চামান সীমান্তে বিনা উস্কানিতে গুলি ছড়েছে। গত 2 দিন আগে শান্তি চুক্তি করতে সৌদি আরবের আলোচনায় বসেছিল পাকিস্তান ও আফগানিস্তান। মধ্যস্থতায় ছিল কাতার ও তুরস্ক, কিন্তু এতে কোনো অগ্রগতি হয়নি। ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। রাত 11:30টায় লিডসের মুখোমুখি হবে লিভারপুল। সাম্প্রতিক সময়টি ভালো যাচ্ছে না অলরেডদের। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের সবশেষ 5 ম্যাচের 3টিতেই হেরেছে তারা। লিগে 14 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে তারা আছে 9 নম্বরে। তাই নিজেদের অবস্থান পরিবর্তন করতে লিডসের বিপক্ষে জয় ভিন্ন কোনো ভাবনা নেই আর্নি স্লটের শিষ্যদের। আরেক ম্যাচে রাত 9টায় সান্ডারল্যান্ডের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার সিটি। 14 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে গার্দিওলার শিষ্যরা। দর্শক, এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে প্রথমে রয়েছে দৈনিক যুগান্তর। বিএনপির 28 আসন নিষ্পত্তির অপেক্ষায়। এছাড়াও রয়েছে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া বিলম্ব হতে পারে, শাশুড়ির শয্যাপাশে ডক্টর জোবাইদা রহমান। বাম দিকে আছে আসন সমঝোতায় আটকে আছে 8 দলের ভবিষ্যৎ। পরবর্তীতে আমাদের হাতে আছে প্রথম আলো পত্রিকা। সেখানে প্রধান শিরোনাম রয়েছে নির্বাচন কেন্দ্রিক কাজে ফিরতে চায় বিএনপি। এর সাথে আমরা দেখতে পাচ্ছি আরও খালেদা জিয়াকে বিদেশ নিতে তারিখ আবার পেছালো। পরবর্তীতে আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। সেখানে প্রধান শিরোনাম করেছে 48 ঘন্টা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার সিদ্ধান্ত। এছাড়াও রয়েছে শেখ হাসিনার দুঃশাসনে গণতন্ত্রের মা খালেদা জিয়ার ওপর নানা নিপীড়ন করা হয়েছিল, তারেক রহমানের মন্তব্য। দেশে খুনসহ অপরাধ বাড়াচ্ছে মাদক। পরবর্তীতে আমাদের হাতে রয়েছে আমার দেশ পত্রিকা। সেখানে রয়েছে পানির দামে ফ্ল্যাট আওয়ামী আমলা বিচারকদের। এছাড়া রয়েছে ঢাকায় শাশুড়ির শয্যাপাশে জোবাইদা। পরবর্তীতে আমাদের হাতে রয়েছে বিলম্বিত হতে পারে খালেদা জিয়াকে লন্ডন নেয়া। আমাদের হাতে রয়েছে কালের কণ্ঠ পত্রিকা। প্রায় সব পত্রিকায় রয়েছে খালেদা জিয়াকে কাল লন্ডন নেওয়া হতে পারে, খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার খবরটি। এর সাথে রয়েছে ডিসিরাই রিটার্নিং কর্মকর্তা। এর সাথে আমাদের আরও রয়েছে অংশীজনদের সঙ্গে বিএনপির সমীকরণ মেরুকরণ। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি সকালের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ থাকলো। এছাড়াও আরও তথ্য ও বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।